রাজনীতির মাঠে সম্ভবত এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে ইসলামী দলগুলোর জোট এবং সেই জোটটা ভেঙে যাওয়া। এবং মানে অনেকেই ভেবেছিলেন যে এই জোটটা শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত থাকবে, বাট হলো না। তো এই যে এক বাক্সের মধ্যে সব ইসলামী দলের ভোটগুলোকে আনবার চেষ্টা ছিল, সেটা এখন 3 বাক্সে চলে গেল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি সারপ্রাইজিং ছিল নাকি আপনার আমার জন্য? নিকট তত সারপ্রাইজিং ছিল না এই জন্য, কারণ আদর্শভিত্তিক দলগুলো দেখা যায় আদর্শের ব্যাখ্যায় একটু এলোমেলো হয়ে গেলে ওটাকে কেন্দ্র করে দল ভেঙে যায়। যার জন্য আমি দেখবো আমার দেশে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি অথবা বাম রাজনীতিগুলি দেখবেন এত শতদা বিভক্ত হয়ে গিয়েছে, একটার পর ছোট ছোট 2-3 জন। কিন্তু ইসলামিক দলগুলো কিন্তু প্রায় তাই। আমরা পাকিস্তানের আমলে দেখেছি ইসলামিক দলগুলো একত্রিত হতে পারে না 70-এর নির্বাচনে। পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশের যে নির্বাচনগুলি দেখছি সেখানে তারা একত্রিত হতে পারে নাই। তবে এবার কিন্তু আমরা অনেকে আশান্বিত ছিলাম। এই জন্য 24-এ আমাদের যে একটা বিশাল অভ্যুত্থান হলো বাংলাদেশে, ছাত্র জনতার বিশাল অভ্যুত্থান, এই অভ্যুত্থান কিন্তু ইসলামিক দলগুলো শুধুমাত্র পজিটিভ রোলেই ছিল না, তারা অনেকাংশে আবার অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে একটা আশা যেটা ছিল সেটা তো কালকে দেখলাম তরিকুলি এসে ডুবে গেল, অর্থাৎ একত্রিত হতে পারল না। তবে আজকে জামাত ইসলামে খুব সম্ভবত সহকারী সেক্রেটারি একটা বক্তব্য দিয়েছেন যে আমরা এখন ইসলামিক আন্দোলনের যে আসনগুলো আছে ওই আসনগুলি ফাঁকা রেখেছি, শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করব এটা ঠিকঠাক করা যায় কিনা। কিন্তু আমার মনে হচ্ছে এখানে হবে না। তার কারণ হচ্ছে এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু ফ্যাক্টর জড়িত আছে। হ্যাঁ স্যার, আপনি যে আদর্শের কথাটা বলছিলেন, এই জোটটা হলো মানে প্রাথমিকভাবে হলো নভেম্বরে, ডিসেম্বরে এসে সেখানে এনসিপি এবি পার্টি এটা যোগ দিল। আপনার কি মনে হয় যে এটা শুধু আদর্শিক কারণে ছিল, নাকি এই যে আসন ভাগাভাগি, মানে বেসিক্যালি তো আসন ভাগাভাগি, কিন্তু ওই যে ক্ষমতায় যাওয়া নিয়ে যেই দ্বন্দ্বটা বা ক্ষমতার মোহের যে জায়গাটা, সেইখানে যেই জোটটা ভেঙে গেল? এবং আরেকটা ব্যাপার স্যার বোঝার জন্যই জানতে চাচ্ছিলাম যে নভেম্বরে আপনারা জোট করলেন, তখন আপনাদের মধ্যে আসন নিয়ে কোনো কথাবার্তা হলো না, শেষে এসে এত ঝামেলা লাগলো? হ্যাঁ, প্রথম উত্তরটা আমি দিচ্ছি, যেটা প্রথম অংশের উত্তর, সেটা হলো আসলে আদর্শকে আমি আফোল্ড করি কিনা এবং কতটুকু পরিমাণ করি। আদর্শকে বাস্তবায়িত করতে আমি চাচ্ছি না নিজের স্বার্থ রক্ষার জন্য আমি, এটা কিন্তু অত্যন্ত অপরিহার্য। এ প্রসঙ্গে আপনি আদর্শ নিয়ে আসছেন তো, যে সুন্দর আলোচনা হচ্ছে আজকে আদর্শ নিয়ে। আদর্শ সম্পর্কে কিন্তু চীন বিপ্লবের যিনি নায়ক মাও সেতুং সুন্দরভাবে বলছিলেন যে 10 বছর 20 বছর বিপ্লবী থাকা যায়, আদর্শকে ধারণ করা যায়, কিন্তু আজীবন বিপ্লবী থাকা সাধনার বিষয়। 10 বছর 20 বছর ইসলামিক আদর্শকে রক্ষা করা যায়, ধারণ করা যায়, আজীবন ইসলামিক আদর্শকে রক্ষা করা কঠিন। প্রতিটি আদর্শকে কিন্তু আজীবন রক্ষা করা কঠিন। সেই ক্ষেত্রে আমরা তো চুলচেরা বিশ্লেষণ করব না। তবে আদর্শবিহীন প্রকৃতপক্ষে কোনো বিপ্লব সার্থক হতে পারে না, অভ্যুত্থানও সাকসেসফুল হতে পারে না। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি 24-এর অভ্যুত্থানকে কখনোই বিপ্লব বলি নাই, আমি অভ্যুত্থানই বলছি এবং সাহস নিয়েই বলছি, মানে দুঃসাহস নেই। ও সময় তো ভয় পেয়েছে বলে কিনা, এবং আমি 2 দিন সাথে বলছি না, রেভলিউশন না, এটা হচ্ছে অভ্যুত্থান। এবং সেই আঙ্গিকে এই অভ্যুত্থানের স্পিরিটটা সেটা আমরা দেখি রক্ষা করা যাচ্ছে না। হ্যাঁ, এর ফলেই তো আমি দেখব জাস্ট এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এখানে দেখা যায় আগ্রহ নিয়ে আসতেছে না, অর্থাৎ তারা ভয় পাচ্ছে না। কাকে? ভোটারদেরও ভয় পাচ্ছে না। হয়তোবা এই আদর্শ রক্ষা করার জন্য তারা যেই নিবেদিত প্রাণটা তারা অথবা আপ্রাণ যে চেষ্টা করবে সেটা তারা করতে পারছে না, এমন একটা আদর্শিক কিছু তাদের মোহ আছে, ওই মোহর দিকে হয়তোবা চলে গিয়েছে। গতকাল ইসলামী আন্দোলন যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে তারা থাকছে না, জামাতের বিরুদ্ধে বেশ অনেক অভিযোগ করে গেল, যার মধ্যে একটি হচ্ছে যে ইসলামী আন্দোলন শরিয়া আইনে বিশ্বাস করে, জামাত ইসলামী তা করে না, ইসলামী আন্দোলনকে তারা অপমান করেছে, ছোট করেছে। তা আপনার কি মনে হয় এই বিষয়গুলি হঠাৎ করে একদিনে হলো, নাকি অনেক দিন ধরেই হয়েছিল, অথবা হচ্ছে শেষে এসে ওই আসন সমঝোতাটা হলো না দেখে এত কিছু বলতে হলো? আসলে এদের সাথে কিন্তু দীর্ঘদিনের কোনো সম্পর্ক ছিল না। জামাত আর ইসলামিক আন্দোলনের সহযোগী, মানে দুই দলের তো স্যার আদর্শটাই ডিফারেন্ট, পুরো ভিন্ন আদর্শ, এবং একজন তো অন্য একজনকে ইসলামী বলে না, যে ইসলামী মানতে চায় না,
অনেকে বলে। তাই এই জামাত ইসলাম সম্পর্কে মাওলানা ভাসানী সেটা অন্য অন্য রাজনীতি করেছেন তিনি, আপনারা আমরা সবাই জানি। তার একটা বক্তব্য ছিল, এটা খুব আলোচিত হয়েছিল পাকিস্তান আমলের সময়, কোনটা স্যার? যে নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামও তেমন ইসলাম না। এটা মাওলানা ভাসানী ও সময় প্রেক্ষাপটে করছিলেন, বামপন্থীরাও তখন এটা বলতো। তবে জামাত কিন্তু একটু ভিন্ন ভিন্ন বিশ্লেষণও করে। আমার মনে হয় বর্তমানে জামাত আরও অত্যাধুনিক হওয়ার চেষ্টা করতেছে। যেমন তারা মেয়েদের ক্ষেত্রে যে শিথিলতা দেখাচ্ছে, যেখানে ইসলামে যতটুকু ছাড় দিতে, কিন্তু নারী প্রার্থী তো স্যার দিল না। হ্যাঁ, আবার দেখেন নারী প্রার্থী কিন্তু দিল না। আবার যতটুকু কথা বলতেছে, যদি বলি যদি ক্ষমতা আসে সেটা তারা রক্ষা করে কিনা সেটা ভিন্ন আঙ্গিকে তখন আমাদের কথা বলতে হবে। তখন তারা হয়তোবা আবার ওই ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা এমনভাবে উত্থাপন করবেন, ওই ব্যাখ্যা দিয়ে তারা হয়তোবা মানে তাদের ওই কৌশলটা রক্ষা করতে পারবেন। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন স্যার, ইসলামী দলগুলো নিজেদের মতন করে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করবার চেষ্টা করে? অনেক সময় তো এটা কিন্তু বাংলাদেশে আছে, যেন মানে এটা কিন্তু গ্রাম বাংলায় প্রবাদ আছে, যেন আমাদের যারা ইসলামিক ওইতে যারা ব্যাখ্যা প্রদান করেন, অনেক সময় তারা নিজস্ব আঙ্গিকে অথবা গোষ্ঠীর স্বার্থ দেখে, নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখে ব্যাখ্যাও করে থাকেন। এটা তো গ্রাম বাংলা আছে। তবে একদম সঠিক ইসলামিক যে আদর্শবাদী কিছু নেই তা বলবো না, সেটা আছে। তা না তো টিকে থাকতে পারতো না, এবং তা না থাকলে কিন্তু এবার অভ্যুত্থানে তারা এত ভূমিকা পালন করতে পারতো না। একটা অংশ তো ব্যাপকভাবে বিশ্বাস করে হ্যাঁ ইসলামিক আদর্শকে, তার প্রমাণ তো আমরা পেয়েছি। এখন জামাত ইসলামের সাথে স্যার মানে মওদুদিবাদের সাথে দেওবন্দের আদর্শিক জায়গা বা আকিদার জায়গার পার্থক্যটা আমি অন্য সাইডে রেখে দিলাম। জামাত ইসলামীও সবসময় শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলছে, তার সাথে যে জোটভুক্ত অন্য দলগুলো আছে তারাও শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলছিল। মানে আমি এর আগে সবসময় শুনে এসেছি। এইবার নির্বাচনের আগে শুনলাম জামাত বলছে যে না, আমরা শরিয়া ভিত্তিক বাংলাদেশটা গড়ে তুলব না। আজকে আমি দেখলাম বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির রয়েছেন মামুনুল হক, তিনিও বলছেন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র তো আর একদিনে হবে না। হঠাৎ করে কি মনে হচ্ছে তারা তাদের স্ট্যান্ড থেকে সরে যাচ্ছে? মানে বিষয়টা কোন দিকে আগাচ্ছে? না, আমার মনে হয় খুব সম্ভবত তারা একটু কৌশল নিয়েছিল, যেমন অভ্যুত্থানের পরে যেভাবে তারা সাড়া পাচ্ছে, ইসলামিক গোষ্ঠীর সারা, অথবা অনেক মানুষকে কি এখন অ্যাকোমোডেট করতে যাচ্ছে ভেরি তারা? গুড, ওটা করছে যারা একটু ধর্মনিরপেক্ষ, তাদের সারা। তারপর বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে মাদ্রাসা লাইন, ওটা যারা নেই তাদেরও আকর্ষিত করার জন্য হয়তো বা তারা নমনীয় কিছু পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছিল সেই ক্ষেত্রে। তবে হচ্ছে কি, আমি কিন্তু বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো গভীর আলোচনা, আমি অবশ্য যেতে চাবো না, কেন বিষয়টা হয়তো বা ইসলামিক লাইনের তাদেরই, কিন্তু যে বিষয়গুলো আমরাও সাধারণত পড়ে আসছে বা পড়াতে হয়, সেটা হলো বাংলাদেশের মুসলমান, পাক ভারতের মুসলমান কিন্তু সুফিজমের ভিত্তিতে এসেছে। একটু বিশ্লেষণ করেন, এখানে কিন্তু ওয়াহাবিজমের ভিত্তিতে এখানে ইসলাম আসতে পারেনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখেন আপনি, এটাকে আমাদের স্বীকার করতে হবে। বাংলাদেশে শাহজালাল, হজরত শাহজালাল, শাহপরান, এটা করে খানজাহান আলী, অন্যান্য দিকে যারা সেখানে, তারপর আমরা আজমিরের কথা তো আমাদের স্বীকার করতে হবে। এই সমস্ত এইভাবে কিন্তু এখানে ইসলাম, মডারেট ইসলাম যেটা। স্যার আপনি যেটি বলছিলেন যে সুফিজম থেকে বাংলাদেশে ইসলামের প্রসার ঘটেছে, অর্থাৎ আমি যেটা সবসময় বলি যে মানে বাংলাদেশের মুসলমানের সাথে সৌদি আরবের মুসলমান বা আফগানিস্তানের মুসলমান বা ইরানের মুসলমানের পার্থক্যটা রয়ে গেছে। পাতাল পার্থক্য। তো সেই বিষয় আফগানিস্তানকে বলবো, আচ্ছা, আকাশ পাতাল। তো সেই বিষয়গুলি আমাদের ইসলামী দল মানে অন্য যে দলগুলো রয়েছে তারা কি এখন ঠিকঠাক ধরতে পারছে বলে আপনার কাছে আমার মনে হয়? কিছু আগে কিছু তো তারা ধরতে পেরেছে, বিধায়ী তারা যে অনেক দলগুলো যারা আছে আগের চেয়ে কিন্তু অনেক কাছাকাছি এসেছে। এক দলে, এক ইসলামিক দলের লিডার অন্য ইসলামিক দলের নেতাকে মুসলিম হিসেবে মানতেন না। এই যে মানতেন না, তারা আবার একত্রিত হয়ে আলাপ আলোচনার কথা বলতেছেন, এটা অনেক তাদের দৃষ্টিতে অনেক অ্যাডভান্স করেছে। এই লিবারেল হয় স্যার, তাদের ভোট বাড়বে না কমবে? তারা আপাতত দেখতেছে ভোট বাড়তেছে। কারণ ভোট বাড়তেছে কীভাবে, অভ্যুত্থানে তাদের একটা ভূমিকা ছিল, তাদের যদি অ্যাকসেপ্টই একদম না করে তাহলে কিভাবে এত লোক এখানে আসবে। কারণ এক সত্যিকারের কথা,
চব্বিশের অভ্যুত্থানে বিএনপি এবং জামাত ইসলামিক দলগুলি ব্যাপক ভূমিকা ছিল। মাদ্রাসার স্টুডেন্টরা প্রচুর কল্পনা পরিমাণে করতে ছিল। পারবেন আপনি। আমি তো মনে করি যে নেক্সট নির্বাচনে বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপিকে তো 1.5-2 বছর তো ট্যাকেল করাই কঠিন হয়ে যাবে। কারণ আপনার এত মাদ্রাসার ছাত্র এবং এত ইসলামিক যে আদর্শ ভিত্তিক যারা আসছে, তারা একটার পর একটা কিন্তু দাবি উত্থাপন করবেন। সেই দাবি কতটুকু বিএনপি আপনার গ্রহণ করতে পারবে, আবার ওই দাবি গ্রহণ করতে গিয়ে সাধারণ জনগণ থেকে, অর্থাৎ যারা একটু মডারেট লিবারেল ডেমোক্র্যাট যারা, তাদের থেকে সরে যায় কিনা, অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে নেক্সট গভর্নমেন্ট যারা আসতেছে।